আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণ, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়নি বলে পরিবেশ উপদেষ্টার মন্তব্য। পাচার হওয়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান, প্রধান উপদেষ্টাকে জানালেন এনবিআরের গোয়েন্দা সেলের মহাপরিচালক। দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় সেদিকে সজাগ থাকতে বললেন তারেক রহমান, ভোটাধিকার নিশ্চিত ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। নির্বাচন নিয়ে সংকট সমাধানে প্রধান উপদেষ্টাকে আলোচনায় বসতে ইসলামী দলগুলোর তাগিদ, প্রয়োজনে গণভোট আয়োজনের পরামর্শ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, সারা দেশ সবুজে ভরে উঠবে সুধীচন্দ্রের প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বিদেশে বাংলাদেশের বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে। মৌখিক নির্দেশনায় সকল মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা কার্যকর করার বিষয়টি তদারকিও করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। তার বাসভবন বঙ্গভবন থেকে শুরু করে সরকারি দপ্তরে টাঙানো থাকে রাষ্ট্রপ্রধানের ছবি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোতেও থাকে রাষ্ট্র ও সরকার প্রধানের ছবি। তবে মৌখিক নির্দেশনায় বিদেশে বাংলাদেশের সব মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর খবর পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানা নেই পরিবেশ উপদেষ্টার। আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি। তো যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদ এটা জানেন না? উপদেষ্টা পরিষদ তো আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার। আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি। আমি বলছি উপদেষ্টা পরিষদের সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি মিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে কয়েকটি মিশনে এই নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে বাকিদের জানিয়ে দিতে। সবার কাছে সরাসরি এই নির্দেশনা না পৌঁছালেও প্রায় সব দূতাবাসই রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেয়ার বিষয়টি তদারকির দায়িত্বও দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অপারগতা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। পাচার করা অর্থে বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকা সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি উপমহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন। এছাড়াও 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে বলে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে জানান, দেশে বসেই বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন। সিআইসিকে অনুসন্ধান কাজ চলমান রাখার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যতদূর সম্ভব গভীরে যেতে হবে এবং সম্ভাব্য আরও দেশে অনুসন্ধান বিস্তৃত করতে হবে। দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব পদক্ষেপে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অস্ত্রোপচার সফল হয়েছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে প্রায় 2 ঘন্টার অপারেশন শেষে চিকিৎসকরা এই তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান রাত 11টার দিকে উপদেষ্টার চিকিৎসার এই হালনাগাদ তথ্য জানান।
ফেসবুক পোস্টেও সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দেশের মানুষকে তার স্বামীর স্বাস্থ্যের তথ্য জানিয়েছেন। তিশা লিখেছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফা সরওয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি। শনিবার কক্সবাজার সফরকালে অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় সংস্কৃতি উপদেষ্টাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের মালিক দেশের প্রতিটি নাগরিক। এটি প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে এদেশ যেন চরমপন্থা ও উগ্রপন্থার অভয়ারণ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় দেশের শিল্প, সাহিত্য, রাজনীতি, গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন কবি সাহিত্যিকরা। মতবিনিময়ের প্রতিপাদ্য ছিল গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবসময় স্বৈরাচার ও উগ্রপন্থার বিরুদ্ধে অবস্থানের আহ্বান জানান তারেক রহমান। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। আকাঙ্ক্ষিত প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর করতে প্রধান উপদেষ্টাকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর আয়োজনে এক সেমিনারে এসব দল হুঁশিয়ারি দিয়ে বলেছে, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতির দাবি মানতে তারা সরকারকে বাধ্য করবেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত স্বীকৃতির বিষয়ে ঢাকায় জামায়াতে ইসলামীর সেমিনার। আলোচনায় নেতারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন। হুঁশিয়ারি দেন আরও একটি বিপ্লব করে দাবি আদায়ের। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। বিএনপির সঙ্গে এসব দলের মতবিরোধ সামনে আসে ঐক্যমত্য কমিশনের সংস্কার আলোচনায়। দলগুলো বলছে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হওয়ার বয়ে একটি দল পিআর পদ্ধতির বিরোধিতা করছে। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। সংকট সমাধানে প্রয়োজনে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নগরীর প্রিমিয়াম আইডল স্কুলে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে ভরে উঠবে বলে প্রত্যাশা সুধীজনদের। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ময়মনসিংহে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল মধুপুর ও ভাওলের গড়। তবে বনভূমি দখলসহ নির্বিচারে বৃক্ষনিধনে হুমকিতে প্রাণ প্রকৃতি। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় ময়মনসিংহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছে কিন্তু নানা উপকারিতার মধ্যে একটি বিশাল উপকারিতা আমাদের মানসিক প্রশান্তি। 30% মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তি যেটা আসে সেই সবুজ থেকে আসে, এই গাছ থেকে আসে। এই যে গাছ আমরা নিধন করছি নানাভাবে উন্নয়নের নামে, তাতে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজেই কুড়োল মারছি। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি রক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেশি বেশি করে গাছ লাগাই, তাহলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে। যে আমার নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য অবশ্যই আমাদের বৃক্ষরোপণ করা উচিত। বেশি বেশি করে গাছ লাগানো প্রতিটা মানুষেরই একটা কর্তব্য। প্রত্যেকটা বৃক্ষই যার দিন অবস্থানে লাগাবে এবং এই সবুজ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। এমন উদ্যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা সুধীজনদের। তো আমরা যত বেশি গাছ লাগাবো পরিবেশ তত ভালো বাঁচবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আরো সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার একটা জায়গা খুঁজে পাবে। আমাদের নেক্সট জেনারেশন যাদের জন্য আসলে আমরা সবাই ভালো কিছু গড়ে রেখে যেতে চাই, তো সেই হিসাবে আমরা উই আর ফিলিং রিয়েলি প্রাউড এবং আমরা আসলে এই ধরনের ক্যাম্পেইনগুলোর সাথে নিজেদেরকে আমরা ফিউচারও আরো ইনভলভ রাখতে চাই। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে অব্যাহত থাকবে সবুজায়ন অভিযান। গাছ ছাড়া আমাদের জীবন বাঁচবে না, গাছকে আমাদের রক্ষা করতে হবে এবং তার যত্ন নিতে হবে। বৈশ্বিক পরিবেশ যেভাবে বিপর্যয় ঘটেছে সেখানে বৃক্ষরোপণ ছাড়া এর বিকল্প নেই। এর মাধ্যমে আমরা বৃক্ষ যে ঘাটতি আছে বাংলাদেশে সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা অবদান রাখতে পারবো। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও জীবনাচারের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। এশিয়া কাপ ক্রিকেটের জন্য পাকিস্তানের 17 সদস্যের দল ঘোষণা। স্থান হয়নি সাবেক 2 অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত হয়েছেন। এর মধ্যে 14 জন নিহত হয়েছে যারা মানবিক সাহায্যের জন্য অপেক্ষায় ছিলেন। এছাড়া গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলে গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রতিবাদে অংশ নেওয়া 38 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন দেশ বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলেছে। তবে জাতিসংঘ মানবিক সংস্থাগুলো বলছে এসব এয়ারড্রপ যথেষ্ট নয়। এগুলো প্রায়শই সমুদ্র বা বিপজ্জনক এলাকায় পড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় অনাহারে আরও 18 জন মারা গেছেন। এবার কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিদেশি ফল রামবুটানের চাষ। অল্প খরচে অধিক লাভের আশায় এই ফল চাষে ঝুঁকছেন অনেকেই। উৎপাদিত এই ফলের চাহিদাও রয়েছে বেশ। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। 2006 সালে শিবপুর উপজেলার অষ্টআনি গ্রামের জামাল উদ্দিন ব্রুনাই থেকে খাওয়ার জন্য রামবুটান নিয়ে আসেন। সেগুলো খাওয়ার পর বীজ থেকে চারা তৈরি করেন তিনি। প্রথমে 10টি গাছ দিয়ে শুরু করলেও 7 বছর পর গাছগুলোতে থোকায় থোকায় ভরে যায় সবুজ আর লাল রঙের বিদেশি এই ফল। এরপর থেকেই ফল বিক্রি করা সহ চারা উৎপাদন করে গাছের পরিমাণ বাড়ান তিনি। 100 গাছে ফলান আছে বর্তমানে। 1 কেজি ফল প্রথম বেচে এই বছর 800 টাকা। এক সপ্তাহ ধরে এই ফলটা রেট হলো 1200 টাকা। তো এই বছর বিক্রি করলে 10 লক্ষ টাকার উপরে ফল বিক্রি করতে পারবো। তার কাছ থেকে চারা নিয়ে এই ফলের চাষ করে আর্থিক সচ্ছলতা এসেছে অনেকেরই। মনে 20 থেকে 25টা চারা লাগাইছি,
আমার 8-10টা চারার মাঝে ফলন আসছে। লটকন তো মনে করেন 200 টাকা কেজি, এটা তো মনে করেন সর্বোচ্চ 1200-1500 টাকা কেজি আছে এখন রামবুটান। সবটি গাছে বিক্রি প্রায় লাখখানেক টাকা বিক্রি হতে পারে। খুবই সুস্বাদু, মিষ্টি, লেসুস থেকে খুবই স্বাদ। রামবুটানের চাষ ও পরিচর্যার পরামর্শ দেয়া সহ কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা নার্সারিম্যানদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তারপরে রামবুটানের পরিচর্যা, রামবুটানের চাষ করলে যে এই বাজারের সাথে যে লিঙ্কেজ করে দেওয়া, আমরা কিন্তু কৃষকদেরকে এই পরামর্শগুলি সবসময় দিয়ে যাচ্ছি। বিভিন্ন সুপার মার্কেটের সাথে তাদেরকে যোগাযোগ করে দিয়ে রামবুটান চাষে আমরা কৃষকদেরকে বিক্রি এবং চাষে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে শুধু শিবপুর উপজেলাতেই 3700 রামবুটানের গাছ বাগানে ও কৃষকের বাড়িতে রোপণ করা হয়েছে। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দেড় মাসের বেশি সময় ধরে নোয়াখালীর 177টি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়গুলোতে কমে গিয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা নিরসন হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত কেবল প্রকৃতি নয়, মানব সভ্যতা, অর্থনীতি ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ভবিষ্যতের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার 177টি বিদ্যালয়ের মাঠ হাঁটু পানিতে ডুবে গেছে। এতে বিদ্যালয়ে আসতে বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। নিজেরা ভিজে ভিজে আসতাম, বাচ্চারাও ভিজে ভিজে আসতো। আস্তে 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 বাচ্চা আসা কমে গেছে, পানিও বেড়ে গেছে। আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে পানিবদ্ধতার কারণে নিয়মিত শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না, এজন্য লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। দীর্ঘদিন পানির কারণে বাচ্চারা উপস্থিতি একেবারেই কম। দীর্ঘ 1 মাস থেকে আমরা এই পানি দিয়ে হাঁটাচলা করতেছি। আসতে গিয়ে আমাদের অনেক বন্ধুরা পড়ে যায়। কিছুদিন আগে একটুখানি পড়েও গেছি, আমার জ্বর আসলো, আজকে আসছি। আমি প্রতিদিন স্কুলে আসতে চাই কিন্তু আসতে পারি না পানির জন্য। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রকল্প নিচ্ছে। বিদ্যালয়ের মাঠ ভরাট বা সীমানা প্রাচীর বা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, ওয়াশ ব্লক, এই সমস্ত কিছু নিয়েই স্থায়ী সমাধানের দিকে আমরা অচিরেই এটাকে ব্যবস্থা নেব। বিদ্যালয়গুলো দ্রুত পাঠদানের উপযোগী করে তোলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেটের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে নেই অভিজ্ঞ 2 তারকা, সাবেক 2 অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ফখর জামান। 17 সদস্যের এই দলটিকে এশিয়া কাপে নেতৃত্ব দেবেন সালমান আগা। অবশ্য এশিয়া কাপ টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি টি-20 টুর্নামেন্টও খেলবে পাকিস্তান দল। সেটির জন্য একই স্কোয়াডে রাখা হচ্ছে। প্রাথমিকভাবে এই স্কোয়াডে পেস বোলিং ইউনিটকেই শক্তিশালী করা হয়েছে। অভিজ্ঞ হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম এবং হালের সালমান মির্জা সহ স্কোয়াডে আছেন কমপক্ষে 6 ফাস্ট বোলার। প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচে বাংলাদেশি দর্শকদের জন্য যৌথভাবে লাইভ স্ট্রিমিং করবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ ও মাইকো। চলতি মৌসুমের 380টি ম্যাচ আয়োজনের চুক্তির আনুষ্ঠানিকতা রোববার ঘোষণা দেওয়া হয় তাদের ভেন্যু পার্টনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 3টি প্যাকেজে হাই ডেফিনেশন কোয়ালিটিতে ম্যাচ দেখানোর পাশাপাশি ইপিএলের ম্যাচ হাইলাইটস ও বিভিন্ন কন্টেন্ট প্রচার করবে বলে জানিয়েছে আয়োজকরা। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এবং সহসভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গর সহ প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের এবং মাইকোর সিও সোমাইর রিজভির পক্ষ থেকে আশ্বাস মিলেছে দেশের ফুটবলের উন্নয়ন ও প্রচারেও ভবিষ্যতে কাজ করার। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে বাংলাদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণ। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়নি বলে পরিবেশ উপদেষ্টার মন্তব্য।
পাচার হওয়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান। প্রধান উপদেষ্টাকে জানালেন এনবিআরের গোয়েন্দা সেলের মহাপরিচালক। দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় সেদিকে সজাগ থাকতে বললেন তারেক রহমান। ভোটাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। নির্বাচন নিয়ে সংকট সমাধানে প্রধান উপদেষ্টাকে আলোচনায় বসতে ইসলামী দলগুলোর তাগিদ, প্রয়োজনে গণভোট আয়োজনের পরামর্শ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং চারা বিতরণ। সারা দেশ সবুজে ভরে উঠবে সুধীজনদের প্রত্যাশা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।